যত্ন যে কোনো জিনিসকে ভালো রাখতে সাহায্য করে, সেটা আমাদের স্কিন হোক কি সম্পর্ক। আর শীতকালে তো আমাদের স্কিনের একটু বেশি যত্ন করতে হয়, না হলে সে আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসেস ডায়েরিজের একটা স্কিন কেয়ারের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। তোমরা সকলে আমাকে বলো আমার স্কিন এবং পা নিয়ে ভালো ভালো কমপ্লিমেন্ট করতে থাকো। তাই আজকে তোমাদের সাথে একটা ছোট্ট স্কিন কেয়ার রুটিন শেয়ার করছি, যেটা আমি শীতকালে মোটামুটি ফলো করে থাকি। আর তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের পায়ের গোড়ালির এবং পায়ের যত্ন নেওয়া। কারণ পায়ের স্কিনগুলো এমন হয় এবং পায়ের গোড়ালি বা পায়ের তলার স্কিনগুলো এমন হয় যেটা খুব তাড়াতাড়ি ফেটে যায় এবং ফেটে গিয়ে রুক্ষ হয়ে যায় এবং সেই স্কিনটা খারাপ হয়ে যায়। আর শীতকালে এই প্রবলেমগুলো আমাদের বেশি ফেস করতে হয়। আমার ঘরে আমার কাছে দুটো গোলাপ ছিল, সেই গোলাপগুলো আমি সাজিয়ে রেখেছিলাম আমার টেবিলের মধ্যে, এবং সেই গোলাপগুলো আস্তে আস্তে শুকিয়ে যাওয়ার পরে সেগুলো ফেলে না দিয়ে তার যে পেটালসগুলো আছে, পাপড়িগুলো আছে, সেগুলো একটা জলে নিয়ে সেই বাটিতে করে ভালো করে ফোটালাম এবং ফুটিয়ে 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 ধরো 2 কাপ জল নিয়ে সেটাকে 1 কাপে পরিণত করলাম, দিয়ে গোলাপের যে কালার সেটাকে বার করে নিলাম এবং দীর্ঘ 5 মিনিট ফোটবার পর এটা খানিকটা এরকম হয়ে দাঁড়াবে। তার পাপড়িগুলো থেকে পুরো কালার বেরিয়ে চলে আসবে জলটার মধ্যে এবং পাপড়িগুলো ফ্যাকাশে হয়ে যাবে। আর জলটার কালারটা ঠিক গোলাপের মতো হবে, যেমন গোলাপ জল হয় ঠিক এরকম। তুমি বলতে পারো এটা একটা খুব সুন্দর লাইট ময়েশ্চারাইজার, বা বলতে পারো একটা গোলাপ জল, বা বলতে পারো গোলাপের কোনো কিছু DIY। যাই হোক, এই গোলাপের পাপড়িগুলো যেগুলো নিগড়ে নিয়েছি, নিয়ে রসটা বার করে নিয়েছি, আর পাপড়ি যেগুলো নিগড়ে রেখেছি সেটাও আমি স্কিনে ব্যবহার করে নেব। এবং যে রসটা বার করেছি তার মধ্যে আমি এই 2 চামচের মতো নারকেল তেল মেশালাম ভালো করে। এটা যখন গরম থাকবে, ওয়ার্ম থাকবে, সেই সময় কিন্তু মেশাবো, ঠান্ডা হয়ে গেলে চলবে না। এবং তার মধ্যে সিম্পল প্লেন পেট্রোলিয়াম জেলি যেটা হয়, ভেজলিন আমরা বলে থাকি, সেটা মেশাবো। এই 1 চামচের মতো মেশাবো, খুব বেশি মেশাবো না। এবং তারপরে সেটাকে ভালোভাবে মিক্স করে নেবো খুব ভালো করে। এবং এইটা মোটামুটি 10 থেকে 15 দিন খুব ভালো চলে। অনেক সময় হয় শীতকালে স্কিন খুব বেশি ফেটে যায় এবং খুব বেশি রুক্ষ হয়ে যায়, তখন আমরা গ্লিসারিন ইউজ করি, ময়েশ্চারাইজার লোশন ইউজ করি, অয়েল ইউজ করি, বডি অয়েল ইউজ করি। এবার কি হয়, বডি অয়েল ইউজ করলে খুব প্যাচ প্যাচ করে, ময়েশ্চারাইজার খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর গ্লিসারিন খুব চ্যাপচ্যাপ করে। তো আমি যেটা করি সেটা হচ্ছে, প্রথমে স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করি, তার জন্য বডি শ্যাম্পু ইউজ করি। তুমি এক্ষেত্রে সাবান, বডি শ্যাম্পু যে কোনো কিছু ইউজ করতে পারো। এবং একটা লুফার মধ্যে এই বডি শ্যাম্পুটাকে নিয়ে প্রথমে ভালোভাবে ঝাঁক তৈরি করি, তারপরে স্কিনটাকে ভালোভাবে ঘষে ঘষে স্কিনের যেগুলো ডেড স্কিন আছে সেগুলো উঠিয়ে দিই এবং স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নিই। আর এই ক্লিন করার জন্য আমি সবসময় ওয়ার্ম ওয়াটার ইউজ করি, কখনোই ঠান্ডা জলে চান করি না, আর কখনোই খুব গরম জলে চান করি না। হালকা হালকা ইস্যুতুষ্ণ জল যেটা হয় সেটাতেই কিন্তু চান করে থাকি। আর এইভাবে ভালোভাবে ঘষে 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 কিন্তু স্কিনের ওপরের যে ময়লাগুলো থাকে, তারপরে ডেড স্কিন থাকে, সেটাকে আমি তুলে দিই। এবার তুমি এক্ষেত্রে স্ক্রাবও ইউজ করতে পারো, বাজার চলতি কিনে বডি স্ক্রাব কিনে ইউজ করতে পারো, বা তুমি ঘরের মধ্যেও বানিয়ে নিতে পারো। ঘরে যদি বডি স্ক্রাব বানাও তাহলে একটু কফি নেবে, একটু চিনি নেবে, একটু বেসন নেবে, একটু মধু নেবে এবং সেগুলোকে খুব ভালোভাবে মেশাবে। তার মধ্যে একটু আলুর রস নিতে পারো, একটু লেবুর রস নিতে পারো এবং মিশিয়ে সেটাকে খুব ভালোভাবে গায়ের মধ্যে ঘষে 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 গায়ের বডিতে ভালোভাবে ঘষে পলিশ করে দেন তারপরে জল দিয়ে ধুয়ে দিতে পারো। তো আমি এসবে যাই না, কারণ অত করবার সময়ও পাই না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমার বডির স্কিন খুব ভালো, আমার স্কিন কিন্তু খারাপ নয়। যে কারো কারো স্কিন থাকে তারা খুব সেন্সিটিভ হয় স্কিনটা, সুতরাং তাড়াতাড়ি ফেটে যায় বা খুব বেশি ডেড সেল দেখা যায়, কিন্তু আমার স্কিনে সেরকম কিছু হয় না। কারণ আমি কিছু 2-1 দিন অন্তর অন্তরই খুব ভালোভাবে লুফা দিয়ে এইভাবে চান করি এবং বডি স্কিনটা কিন্তু ভালোভাবে ধুয়ে ফেলি। দেখতেই পাচ্ছ আমার হাত পা স্কিন কিন্তু খুব সুন্দর, একদম তৈলাক্ত যাকে বলে বা ক্লিন যাকে বলে, একদম ফ্রেশ যাকে বলে সেরকম। তো যাই হোক, এইভাবে ভালোভাবে চান করে নিয়ে তারপরে কোনো তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে নিই। এরপরে আমি কিন্তু হালকা করে তেল ম্যাসাজ করি, অয়েল ম্যাসাজ করি। অয়েল কিন্তু আমি লাগাই, অয়েল কিন্তু লাগানো ছাড়ি না। অয়েল কিন্তু লাগাই বলেই কিন্তু আমার স্কিন এত ভালো। তুমি যদি অয়েল ইউজ না করো তোমার স্কিন কখনোই কিন্তু ভালো হবে না, সবসময় রাফ আর একদম ড্রাই হতে থাকবে। তার জন্য আমি অয়েল ইউজ করি। আর অয়েলের ক্ষেত্রে কিন্তু ওই যে দেখো রাখা রয়েছে, শীতকালে অলিভ অয়েলটা ইউজ
ইউজ করি, আর গরমকালে কিন্তু কোকোনাট অয়েলটা ইউজ করি। এবার তারপরে ভালোভাবে চান টান করে চলে আসি। এরপরে আমি কিচ্ছু ইউজ করি না। এরপরে এই যে গোলাপ জলের আমি মিক্সচারটা বানিয়েছি, এটা আমি ভালো করে গোটা হাতে, পায়ে, গোড়ালি, মুখে সমস্ত জায়গায় লাগিয়ে নেব। গোটা বডি পার্টে তুমি লাগাতে পারো, ইভেন তুমি তোমার মুখে, ঠোঁটে সমস্ত জায়গায় লাগাতে পারো, কিন্তু মনে রেখো এটা কিন্তু খুব চ্যাপচ্যাপে নয়, অথচ কিন্তু খুব সুন্দর তোমার ময়েশ্চার কভার করে। আর এটা 10 থেকে, যেটা তুমি বানালে 10 থেকে 15 দিন কিন্তু ভালো থাকবে, তার বেশি ভালো থাকবে না। এবার তুমি যদি এটা গ্রীষ্মকালে বানাও তাহলে তুমি ফ্রিজে রেখে দেবে, ঠান্ডা ঠান্ডা অ্যাপ্লাই করবে। আর যদি শীতকালে বানাও তাহলে এটা বাইরে রেখে দেবে, বা ফ্রিজে রাখার দরকার নেই, বা ফ্রিজে রাখলেও রাখতে পারো, কিন্তু বাইরে রেখে তারপরে ইউজ করবে। ঠান্ডা ঠান্ডা তো আর ইউজ করা যায় না শীতকালে। এবার পায়ের তলাগুলো, গোড়ালিগুলো একবার লাগিয়ে নেবে, 2 সেকেন্ডের মধ্যেই এটা শুকিয়ে যাবে। এটা কিন্তু খুব বেশি নারকেল তেল, খুব বেশি যেহেতু পেট্রোলিয়াম জেলি ইউজ করিনি, তার জন্য কিন্তু এটা খুব বেশি চ্যাপচ্যাপে বা খুব বেশি চ্যাটচ্যাটে বা খুব ধরো অনেকক্ষণ ধরে স্কিনের মধ্যে রয়েছে, শোকাচ্ছে না, এরকম জিনিসটা একদমই নয়। এটা একদম লাইট ময়েশ্চারাইজারের মতো কিন্তু কাজ করে। ইভেন এটা লাগিয়ে তুমি শুয়েও পড়তে পারো, রাত্রেবেলা যদি লাগিয়ে শুতে চাও শুয়েও পড়তে পারো। আর এটা লাগাবার পর তুমি বিশ্বাস করো, ময়েশ্চারাইজার লোশনের যেমন শুকিয়ে যায়, এটা কিন্তু শুকিয়ে যায় না, উপরে একটা হালকা লেয়ার ক্রিয়েট করে, যে লেয়ারটা কিন্তু খুব সুন্দর রয়ে যায়। আর এটা তুমি বলতে পারো হালকা গোলাপ জলের মতো, বা বলতে পারো হালকা লাইট ময়েশ্চারাইজারের মতো কিন্তু কাজ করে, খুব সুন্দর। আর আমি দেখেছি ময়েশ্চারাইজার লোশন লাগালেও না খানিকক্ষণ পরে শুকিয়ে যাচ্ছে, স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, কিন্তু এটা লাগাবার পরে কিন্তু স্কিনটা শুকিয়ে যায় না। এটা শুকিয়ে গিয়ে তোমার স্কিনের উপরে একটা লেয়ার ক্রিয়েট করে, যেটা তোমার স্কিনটাকে ভালো রাখতে বা স্কিনটাকে শোকাতে দেয় না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আমি সারাদিন কাজ করি, এবং যখন এটা ধুয়ে দিই, মানে ধরো কাজ করার পর বা খানিকক্ষণ পর তো মুখ তো ধুতেই হবে, তখন মুখ টুক ধুলাম, হাত পাগুলো আর ধুই না, মুখ টুক যখন ধুয়ে দিলাম তখন মুখের ওপরে আমি কি করি, ময়েশ্চারাইজার লাগাই। ঠিক আছে, আর ময়েশ্চারাইজারের ক্ষেত্রে আমি নিভিয়াটাই সবসময় ইউজ করা প্রেফার করি। নিভিয়াটা আমার খুব ভীষণ ভালো লাগে, নিভিয়ার সফট ময়েশ্চারাইজারটা। আমি ল্যাকমিও ইউজ করে দেখেছি, কিন্তু ল্যাকমিরটা আমার অতটা ভালো লাগে না। আমার মনে হয় নিভিয়াটা আমার বেশি কাজ করে আমার স্কিনে। এবার সবার স্কিন তো সমান নয়, অন্য কারোর স্কিনে অন্য কিছু কাজ করতে পারে, কিন্তু আমার স্কিনে যেটা লাগিয়ে দেখেছি, যেটা আমার মনে হয় প্রেফারেবল, সেটাই আমি ইউজ করি। যেমন তোমার ফেস ওয়াশের ক্ষেত্রে আমি কিন্তু হিমালয়ের যে ফেস ওয়াশটা আছে, নিম ফেস ওয়াশ, সেটাই কিন্তু বেশি প্রেফার করি অন্য কিছু ফেস ওয়াশের থেকে। অনেক রকমের ফেস ওয়াশ আমি ইউজ করেছি, পন্স থেকে, চারকোল ফেস ওয়াশ থেকে, বিভিন্ন রকমের লরিয়াল থেকে বিভিন্ন রকম ফেস ওয়াশ ইউজ করেছি, কিন্তু বিশ্বাস করো আমার ওই হিমালয়া নিম ফেস ওয়াশটা কিন্তু মুখটাকে ক্লিন রাখতে, আর মুখে কোনো রকম দাগ ছোপ সরাতে, বা মুখে কোনো ব্রণ টোনো থাকলে সেগুলো কিওর করতে কিন্তু সাহায্য করে। আমার মনে হয় এটা বোধহয় কারোর মুখে ব্রণ টোনো থাকলে, মানে হালকা ধরো ব্রণ টোনো উঠছে, সেক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি কাজ করে হিমালয়ার নিম ফেস ওয়াশ, আমার অন্তত করে। যাই হোক, ওটাই আমি দীর্ঘদিন ধরে ইউজ করি, মাঝে মাঝে কিন্তু চেঞ্জ করি। একটা প্রোডাক্ট কিন্তু দীর্ঘদিন ইউজ করা উচিত নয়। দেখবে আমি যদি কোনো কিছু হোমমেড জিনিসও বানাই, সেটা কিন্তু একটা প্রোডাক্টই সবসময় বানাতে থাকি সেটা কিন্তু নয়, মাঝে মাঝে জিনিস চেঞ্জ করতে থাকি, কারণ কোনো জিনিস দীর্ঘদিন কিন্তু ইউজ করা উচিত নয়, মাঝে মাঝে চেঞ্জ করে ইউজ করা উচিত। খাবার ক্ষেত্রেও যেমন, ব্যবহার ইউজ করার ক্ষেত্রেও তেমন। এরপরে আমি চলে এলাম ঘরটা ঝাঁট দিতে এবং পরিষ্কার করতে। এদিকে আমার কন্যাও চলে এসেছে স্কুল থেকে পরীক্ষা দিয়ে, তার এখন এক্সাম চলছে, এবং তার এক্সাম যেহেতু চলছে আমি এখন খুব ব্যস্ত, মানে প্রচুর আমার একটা চাপ পড়ে যায় ওর এক্সামের সময়। পুরো ওর যতগুলো সিলেবাস থাকে, ওদের স্কুলে প্রচুর সিলেবাস, মানে এত চাপ দেয় যে এতগুলো করে চ্যাপ্টার একসাথে দিয়ে দেয়, পরীক্ষা হবে তো অতগুলো চ্যাপ্টার রিভাইজ করানো, সেগুলো দিয়ে কোশ্চেন বানানো, সেগুলো কোশ্চেনগুলো আনসার করানো, এই সমস্ত কিছু চলতে থাকে। তারই মধ্যে ঘরের সমস্ত কিছু কাজকর্মও চলতে থাকে। তো যাই হোক, আজকে আমি খাটের তলাটা ভাবলাম একটু পরিষ্কার করে নিই, অনেকদিন যাবত পরিষ্কার করা হয় না। আর তোমরা তো জানোই যে আমি আমার ঘরটার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি। আর
খাটের তলা, আলমারির তলা, ড্রেসিং টেবিলের পেছন এই সমস্তগুলোতে একদমই পরিষ্কার করি। তবে কি হয়, আমার এই বেডরুমটা একটু কনজেস্টেড হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমার বেডের সাইজটা অনেক বড়, মানে সব থেকে বড় 7-8 সাইজের বেড আমার এটাতে লিটারালি 5 জন ভালোভাবে শুয়ে যাওয়া যায়, 5-6 জন, এত বড় বেড। ওই জন্যে এই ঘরটা একটু বেশি কনজেস্টেড হয়ে গেছে। তার উপরে 2খানা আলমারি আছে ঘরটাতে, তার উপরে একটা জায়গায় কম্পিউটারের সেট আপ রয়েছে। এই টেবিলটা যেটা দেখতে পাচ্ছ বাঁদিকে, এটাতে পুরো কম্পিউটারের সেট আপ রয়েছে। আর একটা যেটা ফোল্ডিং টেবিল দেখলে ওটাতে ল্যাপটপের সেট আপ রয়েছে। তার জন্য সবগুলো একসাথে করে না একটুখানি চাপ হয়ে যায় ঘরটার মধ্যে। ড্রেসিং টেবিলও রয়েছে। আসলে কি হয়েছে, এই ঘরটাতেই আমাদের এসি আছে, অন্য ঘরগুলোই এসি নেই, বেডরুমটাতেই এসি আছে। তার জন্য কম্পিউটার, ল্যাপটপ সমস্ত কিছু এই ঘরে সেট আপ করা হয়েছে। আর ওর বাবা যখন কাজ করতে বসে, ওর বাবার খুব এসি দরকার হয়। এই খুব শীতেরটা এসি লাগে না, কিন্তু একটুখানি শীত কমবে আর ও এসি চালিয়ে যাবে। কারণ ওর একদিকে কম্পিউটার চলে, একদিকে ল্যাপটপ চলে, চতুর্দিকে ও ল্যাপটপ কম্পিউটার নিয়ে বসে থাকে, একদিকে মোবাইল স্ক্রিন চলছে, মানে অনেকটা একসাথে ওর এরিয়া কভার করতে হয়। আর ওর কাজের চাপও অনেক বেশি, তার জন্য ওর এসিটা খুব দরকার হয়, নাহলে ঘরটা, রুমটা হিট হয়ে যায়। যাই হোক, এখন আমরা দুজন মিলেই কাজ করছি, দেখতে পাচ্ছ। আমার হাজব্যান্ড গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে আর আমি ঝাড়াঝাড়িগুলো করে নিচ্ছি। মানে এই যে এখানে আমার যেগুলো গাছ রাখা আছে না, প্রত্যেকটা গাছের নিচে আমি টাইলস দিয়ে রেখেছি, যাতে গাছগুলো দেখতেও সুন্দর লাগে আর ভালো থাকে। আর কোনো কিছু ধরো গাছে জল টল দিতে গেলে পড়লো, সেটা যাতে নিচে না পড়ে, কারণ আমরা রয়েছি একদম ওপরে, 10th ফ্লোরে থাকি। এত ওপর থেকে যদি জল টল সমস্ত কিছু নিচে পড়ে একটু অসুবিধা হবে, তো তার জন্য। তো যাই হোক, ওই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি চলে এলাম এখানে মেয়েকে টাস্ক দিতে, কারণ মেয়ের কালকে আছে না বেঙ্গলি পরীক্ষা। আর বেঙ্গলিটা একটু চাপের, জানো তো, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের ক্ষেত্রে একটু বেঙ্গলিটা চাপেরই হয়, কারণ বেঙ্গলিটা তাদের একটু গ্র্যাব করতে অসুবিধা হয়। তবে এই জন্যই ওকে সিবিএসসিতে পড়ানো, কারণ সিবিএসসিতে তাও বাংলাটা একটু ভালোভাবে পড়ায়। আইসিএসসি তো আইসিএসসি বোর্ড তো একদমই বাংলাকে ওরা অ্যাকসেপ্টই করে না, বাংলাকে একদম 4th সাবজেক্ট হিসেবে গণ্য করে। মানে যারা 1-এ পড়ছে তারা অ আ ক খও বলতে পারবে না, এরকম একটা অবস্থা। তার জন্যই সিবিএসসিটা নেওয়া, কারণ মাতৃভাষাটা তো অবভিয়াসলি আগে শিখতে হবে, তাই না? কিন্তু ওদের স্কুলে খুব ভালো একটা নিয়ম, সেটা হচ্ছে ওদের স্কুলে যত টিচার আছে সবাই বলে আগে আপনারা বাংলাটা পড়াবেন, তারপরে ইংলিশটা পড়াবেন। কারণ তুলনামূলকভাবে ইংলিশ অনেক সোজা সাবজেক্ট, বাংলা অনেক টাফ একটা সাবজেক্ট। সবাই বাংলা পড়তে পারে না, বাংলা নিয়ে সবাই পড়তে পারে না, কারণ বাংলা উচ্চারণ করা আর বাংলা পড়া খুবই কঠিন। তার জন্য দেখবে বাংলা থেকে বাকি সমস্ত সাবজেক্ট কিন্তু সোজা। বাংলা আর সংস্কৃত এই দুটো সাবজেক্ট হচ্ছে খুবই কঠিন। ইংলিশ বলো, ম্যাথ বলো, সায়েন্স বলো, হিন্দি বলো, এই সমস্ত সাবজেক্ট কিন্তু খুবই সোজা। যাই হোক, তো এখানে বাংলাটা আমি না কী করি, লিখিয়ে ওকে পড়াই, এবং বাংলাটা ওকে ভালোভাবে পড়াই বলি ও মোটামুটি বাংলায় সমস্ত কিছু করতে পারে। ইভেন ওর যে কাজিন আছে, তো ওর কাজিনদের কাছে আমি দেখেছি যে তারা আইসিএসসি বোর্ডে পড়ে, কিন্তু বাংলাতে প্রচুর কাঁচা। যাই হোক, আর যার যেটা মতবাদ, আমি এখানে কোনো রকম চাই না, কারণ অনেকেই এখন বলবে আইসিএসসি ভালো, সিবিএসসি খারাপ, এখন অনেকেই অনেক কিছু বলতে পারে। এবার আমি ভালো খারাপের দিকে যাচ্ছি না, আমার যেটা মনে হয় আমি সেটা করি এবং সেটাই শেয়ার করার চেষ্টা করি। আমার এটা মনে হয়েছে বলে আমি এটা করছি। যাই হোক, চলো, আমার এখানে টাস্কগুলো দেওয়া হয়ে গেল। ও চান টান করে এসে এই টাস্কগুলো নিয়ে বসবে এবং টাস্কগুলো কমপ্লিট করবে, আর আমি ঝট করে চলো পুজোটা করে লাঞ্চটা প্রিপেয়ার করি। আর আজকের লাঞ্চে না অনেক কিছু ভালো ভালো খাবার হয়েছিল, জানো তো। আমার সবথেকে ফেভারিট খাবার এটা হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল ভাজা, বেগুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। এটা আমার মানে ফেভারিট খাবার, আমার আর আমার মেয়ের দুজনের। আমরা এটা দিয়ে গোটা ভাত খেয়ে নেবো, এত ভালো লাগে। তো আজকে মাছের তেলটা না ভীষণ ভালো পেয়েছিল, ওর বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে। এই মাছের তেলটা পুরো কাঁচির মতো ছিল, এত টেস্টি, এতটুকু মানে তেতো ছিল না, কোনো গন্ধ ছিল না, এত ভালো। আর এখানে মাছের মাথা দিয়ে কালিয়া রয়েছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাতলা মাছের মাথা, কাতলা মাছের কালিয়া করেছিলাম। আর ওর ঠাম্মি এখানে পকোড়া পাঠিয়েছিল, আর আমি করেছিলাম পোস্ত। চলো আজ আসি, দেখা হচ্ছে কালকে, লাভ ইউ।